আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাস্তায় আসতে একটু প্রবলেম হয়, 10 মিনিট পর আমরা শুরু করছি। হ্যাঁ, একটু 100 স্টুডেন্ট অন্তত পার হোক, তাই না? তারপরে ক্লাসটা শুরু করি। ওকে, 100 স্টুডেন্ট পার হয়ে গেছে। আমরা একটু সাউন্ডটা দেখে নিই। ওকে, একটু সাউন্ডটা দেখে নিই, দেখো তো ভাই কথাগুলো আমার শোনা যায় কি না। আর একটু বামে নিলে সুবিধা হয়, তাই না? আচ্ছা, ওকে, সাউন্ড ঠিক আছে। ওকে, দেখো তোমরা অবশ্য কিছু প্রবলেম আমাকে বলেছ। আচ্ছা শোনো, তোমাদেরকে না আমি সবসময় বলি যে প্রবলেমগুলো তোমরা আগের দিন পোস্ট করবা, ঠিক আছে? কারণ তোমরা বুঝতে পারো সিঁড়ি খেয়ে আসলে ঘুমে যাওয়া হয়, তারপর ওই দিন এসে আসলে আর দেখা হয় না, ঠিক আছে? যদি একটু আগে আমি কয়েকটা দেখলাম তো যাক। দেখো যে আমরা যেটা এখন শুরু করব সেটা হচ্ছে বিভিন্ন অরবিটালের যে আকৃতিগুলো আছে সেই আকৃতিগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। দেখো একটু, সেটা হচ্ছে এস অরবিটাল। এস অরবিটালের আকৃতিগুলো আসলে কেমন তোমরা জানো যে বোর পরমাণু মডেলে অরবিটের আকার সম্পর্কে ধারণা দিল, আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেওয়া আসলে হয়নি। কারণ হচ্ছে বোর পরমাণু মডেলে আসলে শুধুমাত্র অরবিট সম্পর্কে ধারণা দেওয়া আছে, বাট অরবিটাল সম্পর্কে কিন্তু কোনো ধারণা নাই। তাহলে দেখো এস অরবিটালের ক্ষেত্রে এল এর মান কত হয়? 0। ওকে, এল এর মান 0 হয়, এই কারণে এস অরবিটালটা হয় গোলাকার। অর্থাৎ এটা যদি আমাদের নিউক্লিয়াস হয় তাহলে মোটামুটি নিউক্লিয়াসের কাছে ইলেকট্রন ঘনত্ব কম থাকে, এবং এই যে মোটামুটি 1s এই অরবিটালগুলোতে ইলেকট্রন ঘনত্ব সর্বোচ্চ থাকে, অর্থাৎ এস অরবিটালটা হবে গোলাকার। এখন কথা হচ্ছে, তোমাকে যদি কেউ বড় বুয়েট পরীক্ষা দিবা তোমরা, আচ্ছা আরেকটা কথা একটু বলে নিই যে আমি তোমাদের এই যে উজ্জ্বল যে শিক্ষালয় যে গ্রুপটা আছে এখানে একটা নিউজ শেয়ার করছি, দেখছো বোধ হয়, যে মেডিকেল ইউনিভার্সিটির ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমাদের যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে সেই শর্ট সিলেবাসের উপরেই আসলে অ্যাডমিশন টেস্টের প্রশ্ন হবে। তো তোমরা এটা আমাকে বহুত দেখলাম যে কমেন্ট করছো যে অনেকে বলছো অটো পাস দিলে আবার শর্ট সিলেবাস কোত্থেকে আসলো, বা আসলে এই আগে যখন সিলেবাসটাই টোটালি ছিল তখনও কিন্তু অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো আসলে সিলেবাসের বাইরে থেকেই হতো। তো এখন তোমাদের বলেছে শর্ট সিলেবাস কতটুকু হয় এটা আমি আসলে জানি না, আমি জাস্ট নিউজটা শেয়ার করছি এই জন্য তোমাদের। আমি লিখছি বোধহয়, দেখবা তোমরা ক্যাপশনে যে হলে তো ভালোই হয়। তো এই কারণে যে কী হবে না হবে এটা পরের কথা, আমি এই জন্য বরাবর তোমাদের বলছি যে তোমাদের যে ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য যে শর্ট সিলেবাসটা দিয়েছে তোমরা সেইটা আগে কাভার করো, তারপর তোমরা প্রয়োজনে বাকি জিনিসগুলো একটু চিন্তা করো। ওকে, তাহলে বাকি জিনিসগুলো তোমরা আসলে চিন্তা করো। ওকে, এই জন্যই তোমাদের কিন্তু আমি শর্ট সিলেবাসটা আগে পড়তে বলেছি। ওকে, তো যাক প্লিজ দেখো, তো এখন যদি তোমাদেরকে বলা হয় যে ধরো বুয়েট পরীক্ষায় দিল 1s 2s এবং 3s এই অরবিটালগুলোর চিত্র অঙ্কন করো, তাহলে 1s 2s 3s সবগুলাই নিশ্চয়ই গোলাকার হবে, অবশ্যই সবগুলা গোলাকার হবে। কিন্তু করবা কি জানো, ধরো এটা যদি আমাদের 1s হয় তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিন্তু অবশ্যই এস এ গোলাকার হলো তার আকারটা কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ এটা যদি তুমি 1s আঁকাও তাহলে 2sটা একটু এর চেয়ে বড় আঁকাবা তুমি। ওকে, এটা হলো 2s। আর যদি তুমি 3s আঁকাও তাহলে কি করবা ভাইয়া, এটা আর একটু বড় আঁকাবা 3s। ওকে, তাহলে হয়ে গেল, কারণ তোমাকে এইটা জাজ করার জন্যই কিন্তু প্রশ্নটা পরীক্ষায় দিবে যে 1s 2s এবং 3s এর চিত্র অঙ্কন করো। অনেকে হয়তো লিখবে সবগুলা চিত্র একই রকম বলে একটা চিত্র দিয়ে চলে আসলো। তুমি এটা বোঝো কি না যে প্রধান কোয়ান্টাম সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এস অরবিটালের আকারটাও কি হবে, বৃদ্ধি পাবে। এইটা বোঝার জন্য এইভাবে তোমাদের অনেক সময় পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেয়। ওকে, এইটা একটা বিষয়। এখন দেখো, ধরে নাও এটা হলো 1s, তাই না? এবার 2s অরবিটালের চিত্র যখন তুমি আঁকবা, দেখো তো এটা নিউক্লিয়াস,
এটা 1s, তারপর এটা হলো কি ভাই বলো তো 2s। ওকে, তার মানে এটা 1s, এটা 2s, কারণ 2s ইলেকট্রন গেলে তো 1s ইলেকট্রন তো থাকবে না, 2s ইলেকট্রন যেত না। তার মানে যে মধ্যবর্তী যে জায়গাগুলোতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা খুবই কম, পাওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে, এইটাকে আমরা বলে থাকি আসলে নোড। এইটাকে নোড বলি বা নোডাল অঞ্চল বলো, যাই বলো না কেন, এইটাকে আমরা নোড বলে থাকি আসলে। ক্লিয়ার কিনা বলো? যে অঞ্চলটাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তাকে আমরা নোড বলি। আমি ফার্স্ট ইয়ারে যখন এটা করাচ্ছিলাম, পোলাপান জিজ্ঞেস করছিল বাংলা কি আসলে। নোডের বাংলা সাধারণত পর্ব বলা হয়। সায়েন্টিফিক যে টার্মগুলো আছে বুঝছো, সব টার্মের বাংলাগুলো তোমাদের খোঁজার কোনো দরকার নাই। ওকে, তাহলে এটাকে আমরা নোডাল অঞ্চলও বলে থাকি বা নোডও বলে থাকি আর কি, নোড বা নোডাল অঞ্চল। ক্লিয়ার কি এইটুকু তোমরা? ওকে, তাহলে খেয়াল করো তো 1s এর কিন্তু কোনো নোড থাকবে না, কারণ 1s তো এটা তো নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তরের তো অরবিটাল এটা। তাহলে 2s এর নোড কয়টা থাকবে? একটা। এই যে এটা 1s, এটা 2s, তাহলে কয়টা নোড থাকছে? একটা। আচ্ছা 3s এর তাহলে নোড কয়টা থাকবে? দুইটা। তার মানে মাথায় রাখবা n এর যা মান হবে তার নোড সংখ্যাটা হবে n-1। অর্থাৎ তোমাকে যদি বলা হয় 4s অরবিটালের নোড কত, কয়টা নোড হবে বলো? তিনটা। ওকে, খেয়াল করে দেখো তোমরা, 1s তো স্বাভাবিক, এটা তো নিউক্লিয়াসের পরের প্রথম শক্তি স্তরের অরবিটাল, তারপর 2s একটা, 3s এ কয়টা আছে? দুটা। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার যে মান হবে এস এর ক্ষেত্রে কিন্তু পি এর ক্ষেত্রে না, সেটা আসতেছি আমরা, এস এর ক্ষেত্রে তার নোডের সংখ্যা হবে n-1। তাহলে নোড জিনিসটা আসলে কি, যে অঞ্চল জুড়ে কোন অরবিটালের ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0 হয় সেই অঞ্চলটাকে বলে আমরা নোডাল অঞ্চল বা নোড বলে থাকি। এইটুকু ক্লিয়ার কিনা তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও যে এই 1s 2s অর্থাৎ এস অরবিটালের স্ট্রাকচার এবং এইদের নোড বা নোডাল অঞ্চল জিনিসটা কি সেইটা ক্লিয়ার কিনা। শরীফুল ভাই মুভমেন্ট পাস নিলেন মুদি দোকানে যাওয়ার, আর সেই পাস দিয়ে বেরোয় না ভাই, ওটাও গিয়েছি আমি, মিথ্যে কথা বলি নাই বা করি নাই, আমি ওটাও করেছি, বাট ক্লাসটাও নিয়ে যাচ্ছি। ক্লিয়ার কি এটা? যে কোনো ns অরবিটালের জন্য নোডের সংখ্যা হবে n-1। আচ্ছা, থ্যাংক ইউ সুদীপ্ত সরকার, তন্ময়, সাদমান সাকিব, মাইশা ফারজানা, রুমায়া রায়ান, আচ্ছা তুবা, ফরিদুজ্জামান, থ্যাংক ইউ, সবাই লিখেছ ক্লিয়ার। ওকে, আচ্ছা তবে খেয়াল করো এস অরবিটাল যেহেতু গোলাকার, ফলে এর কিন্তু কোনো দিক ধর্ম থাকবে না। দিক ধর্ম মানে বুঝতে পারছো? এই যে ত্রিমাত্রিক যে বিন্যাসগুলো কিন্তু ওই যে এক্স ওয়াই বা জেড, এরকম কোনো দিক ধর্ম কিন্তু থাকবে না, কারণ এটা গোলাকার হওয়ার কারণে ইলেকট্রনগুলো সুষমভাবে বিস্তৃত থাকে। কি ঠিক আছে? এবং এর কিন্তু কোনো নোডাল তলও থাকবে না, কারণ তল কখন হয়? কোন এক দিক বরাবর যখন আমরা কোনো কাল্পনিক তল চিন্তা করি, একটু পরে আসতেছে সেটা, তাহলে আর ভালো বুঝবা। তাহলে সবাই ক্লিয়ার? এটা এস অরবিটালের চিত্র নিয়ে সবাই ক্লিয়ার? আমার বিশ্বাস আজকের পর থেকে এই চিত্র নিয়ে তোমাদের আর কারো কোনো প্রবলেম আসলে হবে না। ওকে, অবশ্য তোমাদের এই স্ট্রাকচারগুলো নিয়ে ফার্স্ট ইয়ারদের অনেক ডিটেলস করানো আছে, পুরো 1 ঘন্টা বা 1.25 ঘন্টা একটা ক্লাসে আছে ফার্স্ট ইয়ারদের। একবার ভেবেছিলাম যে ওই ক্লাসগুলো ডাউনলোড দিয়ে তোমাদের গ্রুপে আপলোড করি, তো তারপর মনে হলো না, কিছু কিছু স্টুডেন্ট তো লাইভ ক্লাস করতে বেশি ইন্টারেস্ট ফিল করে, এই কারণে সেই কাজটা আমি আসলে আর করলাম না। ওকে, এবার চলে যাই আমরা পি অরবিটাল। তো প্রবলেম বুঝছো? এবার আসি আমরা পি অরবিটালের ইলেকট্রনগুলো কিভাবে আবর্তন করে ভাই। এটা ধরো নিউক্লিয়াস, এই যে এই দিক বরাবর, আবার কি হয় এই দিক বরাবর, অর্থাৎ এই যে পি অরবিটালের স্ট্রাকচারটা হয় ডাম্বেল আকৃতি। কি আকৃতি হয় ভাই? ডাম্বেল আকৃতি। এবং খেয়াল করো তোমরা, এই দেখো এখানে ইলেকট্রন ঘনত্ব নাই, 0, এটা নিউক্লিয়াস, তার মানে ঘনত্ব কি হচ্ছে দেখো বাড়ছে, তাই না? এই জায়গায় এসে একবারে 0, আবার কি বাড়ছে, এই জায়গায় এসে 0। তার মানে এই অঞ্চলগুলোতে ইলেকট্রন থাকে, তাই তো? এই অঞ্চলগুলোতে ইলেকট্রন থাকে, এখানে 0। তার মানে এটা হলো পি এর মানে স্ট্রাকচার। যে তোমাকে বলা হয় পি অরবিটালের গঠন চিত্র কেমন, তোমরা কি বলবা? ডাম্বেল আকৃতি। এখন কথা হচ্ছে পি এর ক্ষেত্রে এল এর মান কত হয়? 1। তাহলে এল এর মান 1 হলে এম এর মান কত হবে? -1 0 1, তাই তো? 3টা। তার মানে পি এর 3টা স্থানিক বিন্যাস থাকবে, 3টা অরবিটালের জন্য 3টা ত্রিমাত্রিক বিন্যাস। একটা হলো px, py, pz।
এখন দেখো তুমি ইচ্ছে মতো তুমি ধরো এটা এক্স ধরতে পারো, এটা ওয়াই ধরতে পারো, এটা জেড ধরতে পারো, অথবা এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, যেটাই তুমি ধরো না কেন কোনো অসুবিধা নাই। তাহলে এই যেটা আমাদের হলো পি এক্স অরবিটাল, তাহলে আমি যদি এইটাকে ওয়াই ধরে নিই, এইটাকে যদি ওয়াই ধরে নিই, তুমি ধরলেই হলো, তাহলে এটা হলো পি ওয়াই। আর আমি যদি তাহলে এক্স ওয়াই জেড, এটা জেড ধরে নিই, এটা হলো পি জেড। এই হলো পি এক্স, পি ওয়াই, পি জেড। এখন ম্যাক্সিমাম স্টুডেন্টদের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মানে কোনটার ক্ষেত্রে -1, কোনটার ক্ষেত্রে 0, কোনটার ক্ষেত্রে 1, এটা নিয়ে খুব কনফিউশন। এবং আমাকে যে দু একজন এমসিকিউ প্রশ্ন তোমরা বলেছো সেখানে এই ধরনের প্রশ্ন দেখাইছো, বিশেষ করে হাজারি স্যারের বই এটা বেশি আছে। আমি হাজারি স্যারের বইও দেখলাম, সঞ্জিত স্যারের বইয়ে বোধহয় এটা দেখলাম যে ধরো এম এর মান -1 হলে হয়তো পি এক্স ধরতে হবে, 0 হলে ওটা ধরতে হবে, 1 হলে এটা ধরতে হবে। আসলে এটা ঠিক না। যদিও হাজারি স্যারের বই লেখা আছে যে আর.ডি. মদন স্যারের বইয়ে, যেটা আমরা অনার্স ফার্স্ট ইয়ারে পড়তাম, সেই বইয়ে নাকি ফিক্সড করে দেওয়া আছে এভাবেই। আসলে আমি বইটা এখনো দেখার টাইম পাইনি, বইটা আমার কাছে আসে, অসুবিধা নেই, আমি দেখবো। তবে সবচেয়ে ভালো লেগেছে আমার এই কাজল ব্রাদার্সের বইটা। সেখানে ওনারা লিখে দিয়েছে যে এম এর মান -1 হলে পি এক্স, তারপর 0 হলে পি ওয়াই, তারপর 1 হলে পি জেড। কারণ যেহেতু এম এর মানটা -L থেকে শুরু করে শূন্য সহ প্লাস এল এর মধ্যে যতগুলো মান আছে সব এম এর মান, তার সিরিয়াল ধরলে আমাদের একটু মনে থাকা সহজ। কারণ ভাই এম এর যে তিনটা মান আছে, অর্থাৎ তিনটা অরবিটালের শক্তি কিন্তু আসলে সমান। অ্যাকচুয়ালি অ্যান্সারটা হলো যে তুমি যে কোনোটার ক্ষেত্রে যে কোনো ধরতে পারো, এটা -1, এটা 0, এটা 1, কোনো অসুবিধা নাই। কি ক্লিয়ার? এই হলো আমাদের এম এর মান কোনটার ক্ষেত্রে কোনটা ধরবা। তাহলে এই যে দেখো এইটা হলো আমাদের নোট। এখানে ইলেকট্রনটা পাওয়ার সম্ভাবনা কি ভাই বলো তো? 0, তাই না? এই জায়গায় আমাদের ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0। তো এটা আমাদের পিএক্স। তো এইটাকে বেস ধরে আমরা ওয়াই এবং জেড বরাবর যদি একটা তল কল্পনা করি ভাই, যে তলটা পাবো, যে তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আসলে 0, সেই তলটাকেই বলি আমরা নোডাল তল। তো এস অরবিটালের কিন্তু কোনো নোডাল তল নাই, কারণ এস অরবিটালের ইলেকট্রনগুলো তো সুষমভাবে আছে, ফলে ওটার তো কোনো তুমি নোডাল বিন্দুই পাবা না। তাহলে নোডাল বিন্দু না পেলে কাকে বেস করে তুমি তল কল্পনা করবা? তুমি এস এর কি কোনো নোডাল, দেখো তো এস এর কি কোনো নোডাল বিন্দু পাবা তুমি? বাবা, ফলে কাকে বেস করে তুমি তল কল্পনা করবা? এই কারণে এই এস অরবিটালের কিন্তু কোনো নোডাল তল নাই। পি অরবিটালের নোডাল তল হচ্ছে একটা। মাথায় রাখবা, এল এর যা মান ওই অরবিটালের নোডাল তল হচ্ছে সেই কয়টা। এল এর মান এস এর ক্ষেত্রে কত? 0, তাই নোডাল তলটা হচ্ছে 0। পি এর ক্ষেত্রে হচ্ছে 1, তাই নোডাল তল একটা। ডি এর ক্ষেত্রে কত? 2, তাই নোডাল তল 2টা হবে। একটু পরে আসতেছি আমরা। তাহলে কি বললাম যে এই যে বিন্দুতে দুটা, আর এগুলোকে লুপ বলা হয়, এগুলোকে লুপ বলা হয়, লুপ। এই যে এগুলোকে লুপ বলা হয়। তার মানে পি অরবিটালের লুপ কয়টা হচ্ছে? অনেক বিষয় আছে এখানে, তাহলে আমরা আসতেছি, দাঁড়াও। তাহলে নোট জিনিসটা কি? যে জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0, আর ওই বিন্দুটাকে আমরা নোডাল বিন্দু বলে থাকি। এবং ওই বিন্দুকে কল্পনা করে যে অঞ্চল, ধরো এখানে পি এক্স অঞ্চল জুড়ে ইলেকট্রন থাকবে, তাহলে বাকি দুইটাকে বেস, ওই কেন্দ্রটা ওটাকে বেস করে বাকি দুইটা দিক বরাবর একটা তল চিন্তা করলে, যে তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0, সেই তলটাকে আমরা নোডাল তল বলে থাকি। এবং এল এর যা মান হয় নোডাল তলের সংখ্যা হচ্ছে তত। যদি তোমাকে বলা হয় পি অরবিটালের মোট লুপ কয়টা, তাহলে 1, 2, 3, 4, 5, 6টা হবে। মোট লুপ কয়টা? তাহলে 6টা। আর যদি শুধু বলে পি অরবিটাল লুপ কয়টা, তাহলে 2টা। মানে পি মানে শুধু পি বুঝাইছে মনে করো, আলাদা করে বলে না। আর যদি মোট কয়টা শব্দটা উল্লেখ করে দেয়, তাহলে বুঝবা 6টা। যে 1, 2, 3, 4, 5, 6। তাহলে কি কি শিখলাম আমরা এখানে? পি এর যে 3টে অরবিটাল আছে, সেই 3টে অরবিটালের স্ট্রাকচার, নোড জিনিসটা কি, বা নোডাল বিন্দু জিনিসটা কি, বা নোডাল অঞ্চল একই কথা, আর নোডাল তল জিনিসটা আসলে কি, আর লুপ জিনিসটা আসলে কি। এই পি অরবিটালের চিত্র নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা প্লিজ একটু বলো আমাকে। আসলে প্রশ্ন দেখে অনেক সময় বুঝতে হয় ভাই, বুঝছো? মোট যখন বলবে তখন এই যে 1, 2, 3, 4, 5, 6। আর শুধু যদি বলে লুপ কয়টা, পি এর লুপ কয়টা, তাহলে হচ্ছে 2টা। আমি দেখাচ্ছি, এরকম এমসিকিউ এসছে, আমি দেখাচ্ছি ভাইয়া তোমাদের।
হ্যাঁ টোটাল বলেছ এটা ভাই। শাহরিয়ার ইসলাম লিখেছো ক্লিয়ার, পূর্ণিমা হক ক্লিয়ার, তাহলে একদম ক্লিয়ার। হ্যাঁ আমি তোমার বোধহয় এগুলো সমস্যা ছিল তাই না ভাই, এখন ক্লিয়ার না? হ্যাঁ লিখছো একদমই ক্লিয়ার। ওকে, প্রয়োজনে আমি আরেকবার রিভাইজ করবো, অসুবিধা নাই এটা, কারণ এগুলো তোমাদের সিলেবাসে যেহেতু আছে এবং অ্যাডমিশন টেস্টে কিন্তু এভাবে চিত্রগুলো আঁকাইতে বলে। আসলে কি ভাইয়া জানো, তোমাদের প্রিপারেশন বেসে অনেক সময় যেহেতু আমরা খুব অল্প সময় বেশি পড়া পড়ছি, ফলে অনেক সময় দু একটা জিনিস ছুটে যেতে পারে। যদি তোমরা কোনো বিষয় পড়তে গিয়ে প্রবলেম হয় তাহলে আমাকে তোমরা প্রশ্ন করো বা গ্রুপে পোস্ট দিও, তাহলে আমি তোমাদের ওই বিষয়গুলো ক্লিয়ার করতে সুবিধা হবে। আরেকটা ব্যাপার বলি যে তোমরা যদি কখনো কোনো একটা গ্রুপে পোস্ট দাও, আমি যদি ডিক্লাইন করে দিই, আবার ডিক্লাইন করি, তাহলে তোমরা আমাকে ফোন করবা। তোমরা ডিক্লাইন করে দিচ্ছি তাহলে এই কারণে, নিশ্চয়ই তোমার ওটা আমি যদি অ্যাপ্রুভ করি তাহলে গ্রুপের অন্য স্টুডেন্টরা দেখলে কনফিউজড হয়ে যেতে পারে। যেমন তালাভিন কবির তাসিফ, তোমাকে আমি ক্লাসে আসো কিনা আমি জানি না ভাইয়া, তোমাকে কিন্তু আমি ফোন করতে বলেছিলাম যে তুমি ওই যে 10 নম্বর অঙ্কটার কথা বলেছো যে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, সেখান থেকে দিলে কি জনের প্রশ্ন করেছে আমি ভুলে গেছি। ওটা কিন্তু ভাই গতিশক্তির কথা বলা হচ্ছে। তুমি যেটা ইকে, ওটা হচ্ছে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। আর শুধু শক্তি হলে ভরকে শক্তিতে রূপান্তর করতে গেলে কি করতে, ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। ওকে, ও আচ্ছা সরণ বলছো খন্দকার লিখেছো ভাইয়া নোডাল তলটা ক্লিয়ার হয়নি। আচ্ছা ক্লিয়ার হয়নি না ভাইয়া, দেখো এই এক্স পি এক্স তার মানে কি এই এক্স অঞ্চল জুড়েই ইলেকট্রনগুলো থাকছে, ঠিক আছে। আর এই জায়গাতে নোডাল বিন্দু ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো, কারণ এই বিন্দুতে দেখো দুটা লুব এসে এখানে মিলিত হয়েছে, এখানে কোনো ইলেকট্রন নাই। ওইটাকে বেস করে বাকি দুই অক্ষ বরাবর যে তল আমরা কল্পনা করি, কাল্পনিক তলটাকেই বলি ভাই আমরা নোডাল তল। নোডাল বিন্দুকে বেস করে যে অক্ষ বরাবর ইলেকট্রন থাকে তার অন্য দুটো অক্ষ বরাবর যে কাল্পনিক তলটা আমরা বিবেচনা করি, সেই তলটাকেই ভাই আমরা নোডাল তল বলি। একটু প্লিজ শরণ খন্দকার একটু বলো তো ভাই এখন ক্লিয়ার কিনা, প্লিজ ভাই একটু বলো ক্লিয়ার কিনা। শরণ খন্দকার একটু কমেন্টে জানাও ক্লিয়ার কিনা ভাই, প্লিজ একটু বলো প্লিজ। যে বিন্দুতে দেখো, যে বিন্দুতে যেমন এর নোডাল বিন্দু আছে, বাট এস অরবিটালে তো কোনো নোডাল বিন্দুই নাই, কারণ ওটা তো একটা অঞ্চল জুড়ে গোলাকার যেহেতু সুষমভাবে বিস্তৃত। ও আচ্ছা এইবার ক্লিয়ার লিখেছ, ঠিক আছে। এই জন্য ওটার কিন্তু কোনো নোডাল তলও হবে না, বাট পি অরবিটালের কিন্তু নোডাল তল হবে, কারণ এর দিক ধর্ম আছে যে এক্স অক্ষ বরাবর ইলেকট্রন থাকলে বাকি দুই অক্ষ বরাবর যে তলটা আমরা কল্পনা করি, তাকে কাকে বেস করে তলটা কল্পনা করি, নোডাল বিন্দুকে বেস করে যে তলটা কল্পনা করি। মুরাদ ভাই 187 জন, কি করবো ভাই কিছু বলার নাই, আমি তোমাদের গ্রুপে এনে পোস্টও দিয়েছি। ওকে, তাহলে এই গেল আমাদের পি অরবিটালের স্ট্রাকচার। এবার আসি ডি এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে 2। কি তোমার ঠিক না মনে আসতো নাকি? ডি অরবিটালের ক্ষেত্রে এল এর মান হচ্ছে 2, তাহলে এম এর মান কত হবে? -2 -1 0 1 2। ওকে, তো দেখবা তোমাদের অনেক বই, আমি তোমাদের আবার বলছি যে তোমরা এগুলো ভাই ওই বইটা পড়লাম, এই বই সেটা পড়লাম, এগুলো পড়াপড়ি করে ছবি টবি আপলোড দেওয়ার কোনো দরকার নেই। আমি কিন্তু দেখেছি, দেখবা যে সঞ্জিত স্যার বইও একদম লিখে দিয়েছে যে এই অরবিটালের জন্য এম এর মান এত, এই অরবিটালের জন্য এম এর মান এত, বাট এটা আসলে নির্ণয় করাটা কঠিন যে কোনটার ক্ষেত্রে কত। তাই আমাদের সবচেয়ে ভালো লেগেছে আমি আবারও বলছি, তোমরা কাজল ব্রাদার্সের বইটা দেখবা, ওই বইয়ে তারা লিখে দিয়েছে যে এম এর মান যদি -2 ধরি তাহলে ধরো ডি এক্স ওয়াই। বলবা এক্স ওয়াই কেন লিখলেন ভাই? কারণ ডি অরবিটালটা হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতি। কি আকৃতি বললাম? ডাবল ডাম্বেল, অর্থাৎ এই যে এরকম, এই যে বা ডাবল ডাম্বেল আকৃতি হয়। আর এগুলো সবই তো 3D স্ট্রাকচার, আর আমরা তো দেখছি ভাই 2D তে, তাই 100% স্ট্রাকচারটা বোঝা একটু কঠিন। ওকে, তোমরা অনলাইনে গুগলে ঢুকে সার্চ দিবা স্ট্রাকচার লিখে, তাহলে পেয়ে যাবা তোমরা এগুলো। তারপরে এটা হচ্ছে লিখেছে ডি ওয়াই জেড, 0 ক্ষেত্রে হচ্ছে ডি জেড এক্স, 1 এর ক্ষেত্রে ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ারের দিকে, আর 2 এর ক্ষেত্রে লিখেছে ডি জেড স্কোয়ার। এটা লিখেছে ধরা সুবিধাজনক, তার মানে ধরতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে, ধরা সুবিধাজনক। এইবার দেখো, বিশেষ করে ডি অরবিটালের চিত্র আঁকতে গেলে অনেক স্টুডেন্টদেরই চোখের জল আর নাকের জল এক হয়ে যায়, অথচ খুব সহজেই কিন্তু চিত্রগুলো আঁকা যায়। ওকে, ও মোট যদি নোডাল তল চিন্তা করো, অবশ্যই ভাই মোট নোডাল তল চিন্তা করলে 3টাই হবে, মোট নোডাল তল আর কি। ওকে,
ওকে, তাহলে এখন দেখো কিভাবে আমরা চিত্রগুলো আঁকাবো। দেখো তাহলে আমরা আগে এক্স ওয়াইটা আঁকাচ্ছি। দেখো ডি এক্স ওয়াই। ওকে, শোনো তোমরা করবা কি, আগে চিত্রটা আঁকাই নেবে এরকম, চিত্র কোনো চেঞ্জ নাই, এক্স ওয়াই বরাবর থাকবে, তাই তো? দেখো এই তো, তাই না? এটা তো আসলে অ্যাকচুয়ালি ভিতরের দিকে থাকে এটা, বা উপরের দিকে। তোমরা জানো যে ত্রিমাত্রিক দিকটা এটা আসলে নিচের দিকে, এভাবে দ্বিমাত্রিক তলে দেখতে গেলে এরকম মনে হয়। তাহলে আমরা চিত্রটা ধরো এভাবে আঁকালাম। দেখো তোমরা একটু, চিত্র একই থাকবে, চিত্র অল টাইম একই থাকবে। এই যে আঁকায় ফেললাম। এবার এক্স ওয়াই আঁকাতে বলেছে, তাই না? তাহলে আমার লুপটা কি বরাবর থাকবে? এক্স ওয়াই। তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। এই দেখো ডি এক্স ওয়াই হয়ে গেল। চিত্র একই রাখবো আমরা, খালি কি করব, অক্ষগুলা চেঞ্জ করে দিব। আশা করি সবাই বিষয়টা বোঝো নাই। পরেরটা দেখো, ডি ওয়াই জেড, চিত্র একই হবে, চিত্র আমার একই হবে, চিত্র একই হবে। এবার দেখো তো কোন কোন অক্ষ? ওয়াই জেড। তাহলে আমার এটা ওয়াই, এটা জেড, এটা এক্স। সমস্যা তো ওয়াই জেড বরাবর দেখালাম আমি। চিত্র একই রকম হবে। কি তোমার বুঝা গেছে? কি চিত্র একই রকম হবে, চিত্র একই রকম হবে, শুধুমাত্র আমরা অক্ষগুলা কি করব, যেভাবে আঁকাবো সেভাবে বরাবর করবো, চিত্র একই রকম আঁকাবো। এই যে কোনো অসুবিধা নেই তো। এই যে এটা কি ওয়াই জেড বরাবর রাখছি না, অসুবিধা কি? তারপর দেখো আবার কি আছে, জেড এক্স, জেড এক্স, জেড এক্স। আমার তো বলেছি চিত্রের কোনো চেঞ্জ নাই, চিত্র একই হবে। তাহলে এটা জেড এক্স, তাহলে এটা মনে করো এক্স, এটা জেড, এটা ওয়াই, জেড এক্স বরাবর হয়ে গেল। আমি তো দিক ঠিকই দেখাইছি। ওকে, সবসময় মাথায় রাখবে চিত্র একই রকম হবে, শুধু অক্ষগুলা যেটা আঁকাবা সে বরাবর অক্ষ দিবা, তাহলেই হবে। এবার হচ্ছে এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ারের দিকে, তাই না? ডি এক্স কোনকে এক্স স্কোয়ার মাইনাস বলে, এটা হচ্ছে এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ারের দিকে বলা হয়। তো যাক, তার মানে লুপ দুটা একদম এক্স এর উপরে থাকবে, আবার কি ওয়াই এর উপরে থাকবে। আচ্ছা, তাহলে এক্স এর উপর, তাহলে আমি এই যে এটা এক্স ধরলাম, এটা ওয়াই ধরলাম, তাহলে স্ট্রাকচার এরকম হবে। এবার জেড স্কোয়ার, তাহলে এটা ধরে নিলাম জেড, এটা ধরো এক্স, এটা ওয়াই, তাহলে জাস্ট লুপ কি থাকবে জেড বরাবর, এই যে, এবং এই জায়গায় এটা সুষমভাবে ইলেকট্রনটা আসলে ঘুরতে থাকে। এই যে এটা, এই হলো আমাদের জেড স্কোয়ার, এটা হলো আমাদের জেড স্কোয়ার। অর্থাৎ তুমি চিত্র নিয়ে কোনো সময় চিত্র যেভাবে আঁকাবা, অরবিটাল অক্ষগুলাকে সেভাবে চিহ্নিত করবা, তাহলে তোমার স্ট্রাকচার আঁকায় তার কোনো প্রবলেম হবে না। আমরা ভিতরের বিষয়গুলোতে আসতে আগে বলো, এই 5টা স্ট্রাকচার আঁকাতে তোমাদের কোনো প্রবলেম হবে কিনা একটু বলো। জাস্ট স্ট্রাকচারগুলো আঁকাতে প্রবলেম হবে কিনা সেটা বলো, তারপর আরো ভিতরে যে কথাবার্তাগুলো আছে সেগুলো আমি বলতেছি। মেহজাবিন সকালে, হ্যাঁ অবশ্যই, এটাই তো বুদ্ধিমত্তা রে ভাই। এই কথাতে বলি, যেহেতু এগুলো 3D স্ট্রাকচার, তুমি আঁকাচ্ছ 2D তে, ঠিক আছে? তুমি যেভাবে, আচ্ছা বিপ্র দাস তুষার লিখেছো না ভাই, মানে ক্লিয়ার হও না। ওকে ভাই, দেখি একটু। আচ্ছা, কি লিখছো ভাই? গোলমালে যাচ্ছে, জি ভাই আবার বলো। আচ্ছা, আবার বলবো, সমস্যা পারবো। আচ্ছা শাসিব, না সমস্যা হবে না। শ্রাবণী, হবে না ভাই, আরেকবার বলেন। শিফা, মেহজাবিন ফকফকা ক্লিয়ার, সুরায়া এনি ক্লিয়ার, তিলোত্তমা পাল ক্লিয়ার, মেহজাবিন নো প্রবলেম, অঙ্কুর পালতে পারবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আবার একবার আঁকাচ্ছি, কোনো টেনশন নাই, একদম সব মিশাই দিয়ে আবার প্রথম থেকে আঁকাচ্ছি, একদম প্রথম থেকে আঁকাবো, টেনশন নাই। কারণ এখন প্রবলেম থাকলে তো প্রবলেম, ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা নাই, প্রবলেম থাকলে ঠিক আছে পরে আবার কোনো এক সময় করে নিবা, বাট তোমাদের তো এখন সেই সময় নাই। কি তো আছে কি? আমি যা বলছি তাই শোনো। আমি তোমাদের বারবার বলছি যে আপাতত তোমাদের সিলেবাসটা যেভাবে করেছে সেভাবেই তোমরা আগে পড়ো। দেখছো অলরেডি কিন্তু চিন্তা ভাবনা হচ্ছে যে এই সিলেবাস থেকে অ্যাডমিশনে কোশ্চেন হতে পারে, হবে কি হবে না সেটা পরে, আপাতত আগে যেভাবে বলছি সেভাবে করো। দেখো ভাইয়া, আমরা আঁকাবো এক্স ওয়াই, এক্স ওয়াই দেখা যায় তো না? ওকে, আমি আবার বলছি প্রথম থেকে, এক্স ওয়াই। তাহলে আমাদের তো 3টা অক্ষ, তাই না? অক্ষ, এখন কোনটাকে কি দ্বারা আমি ইন্ডিকেট করব? কথা হচ্ছে তোমরা তো জানো ভাই, এটা কিন্তু নিচের দিকে হবে আর কি, এরকম না। তাহলে কোনটাকে আমি কি দ্বারা
চিহ্নিত করব। আমি আগে চিত্র দুটো আঁকাই নিই। তাহলে এক্স ওয়াই মানে যে কোনো আমি ধরো এক্স ওয়াই আঁকাবো, তাহলে এটাকে আমি এক্স ধরলাম, এইটাকে ওয়াই ধরলাম, তাহলে এই যে জাস্ট হয়ে গেল। শুধুমাত্র প্রথম লুপটা তুমি দেখবা এক্স ওয়াই বরাবর যাচ্ছে কিনা। ওকে, তাহলে দেখো এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই এটা এক্স ওয়াই, এটা তো এক্স প্রাইম তাই না, এটা তো ওয়াই প্রাইম, এই দেখো এক্স ওয়াই বরাবর হয়ে গেছে। ওকে, হয়ে গেল এটা এক্স ওয়াই, এটা জেড ধরা হলো। তাহলে এইবার আমাদের ওয়াই জেড, তাই তো? আমি বলছি স্ট্রাকচার সবসময় একই রকমই আঁকাবা, এই দেখো একই রকম আঁকাবা। তাহলে এই লুপটা যেন ওয়াই এবং জেড বরাবর থাকে। তাহলে এইটাকে আমি ধরে নিলাম, ধরো জেড, এইটাকে ওয়াই, এইটাকে এক্স। আমি যে কোনোটাকে তো যে কোনো প্রতীক দ্বারাই চিহ্নিত করতে পারি, অসুবিধা কি? তাহলে আমার দেখো তো ওয়াই জেড বরাবর গেছে কিনা, আমার এই লুপটা ওয়াই জেড বরাবর গেছে কিনা। ঠিক আছে, এবার জেড এক্স, এবার হচ্ছে আমাদের জেড এক্স। আমি আগে চিত্রটা আঁকাইনি, তারপর বাকি কথা। জেড এক্স চিত্র একই রকম হবে বলেছি, চিত্র একই রকম হবে। তাহলে জেড এক্স, তাহলে এটাকে আমি এক্স ধরলাম, এটাকে জেড ধরলাম, এইটাকে ওয়াই ধরলাম। এই যে ঠিক আছে, তোমার স্ট্রাকচার জেড এক্স বরাবর হয়েছে কিনা। এটা হলো ডি এক্স ওয়াই, এটা হলো ডি ওয়াই জেড, এটা হলো ডি জেড এক্স। এক্স ওয়াই জেড নামগুলো কিভাবে দিয়েছেন? প্রশ্নটা বুঝি নাই ভাইয়া, বুঝতে পারিনি। ওকে, এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই তো? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ লুপ দুটা একদম এক্স বরাবর থাকবে এবং কি ওয়াই বরাবর, কোনো মাঝামাঝিতে না। তাহলে আমরা দেখো এখন একদম এক্স বরাবর এবং ওয়াই বরাবর, তাহলে এটাকে এক্স ধরলাম, এইটাকে ওয়াই ধরলাম, এটাকে কি ধরলাম জেড। এই যে এক্স বরাবর আর হচ্ছে কি একদম ওয়াই বরাবর, এই তো হয়ে গেল কি, ঠিক আছে? ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার কি জেড স্কোয়ার, মানে একটাই অক্ষ বরাবর লুপ থাকবে আর কি, একটাই অক্ষ বরাবর। আমি ধরো এটা জেড, এটা এক্স, এটা ওয়াই, একটাই অক্ষ বরাবর। কি ক্লিয়ার? এই তো হয়ে গেল পাঁচটা স্ট্রাকচার। এইভাবে স্ট্রাকচারগুলো আঁকাতে হয় আসলে। আর ফলাফল হয় কি, বইয়ে যেভাবে আছে সেইভাবে মুখস্থ করতে যাই, 3D স্ট্রাকচার 2D তে আঁকে আর ভেজাল লেগে যায় আর কি। বইয়ে কিভাবে আছে না আছে ওসব তোমার দেখার দরকার নাই, আমি যেভাবে শেখালাম এইভাবে আঁকাবা, তাহলেই হবে। ও আচ্ছা, দুটো এক্স স্কোয়ার হয় কেন? কারণ স্কোয়ার না তো আসলে ভাই, ওটা যে লুপ তো থাকে ডাবল ডাম্বেল না, তার মানে যখন দুটার মাঝামাঝি থাকে তখন এক্স ওয়াই বলছি। আর যখন আমরা কি বলছি যে একটা অক্ষ বরাবর, তার মানে দুটা লুপই একই অক্ষ বরাবর দেখাচ্ছে, এই জন্য এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এক্স টু ওয়াই টু দেখানো হয়। ওকে, আচ্ছা শিফা লিখেছে, এবার বুঝেছি ভাইয়া। আচ্ছা তাও আমি ওকে, তাহলে এইটুকু আমরা দেখলাম। তাহলে আমাকে একটু কমেন্টে জানাও তোমরা, ডি অরবিটালের মোট লুপ কয়টি? ডি অরবিটালের মোট লুপ কয়টি? ডি অরবিটালের মোট লুপ কয়টি? একটু তোমরা আমাকে কমেন্টে জানাও, ডি অরবিটালের মোট লুপ কয়টি? কমেন্টে জানাও একটু। শ্রাবণী লিখেছে 18টি, মাহির 6টি, শ্রাবণী 18টি, হ্যাঁ দেখলাম তো ভাই। টুকটুকি রোজ লিখেছো 20টি, হাসিব রহমান লিখেছো 18টি, ফয়সাল আহমেদ ফাইম লিখেছে 18টি, আব্দুল্লাহ আল মামুন লিখেছে 18টি, মাইশা ফারজানা মমিতা লিখেছে 18টি, নাফিজা নাওয়ার নাফি 18টি, নসিন আঞ্জুম লাবণ 18টি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা ঠিক লিখেছো। আসলে মোট 5টা অরবিটাল, তাই না? 4 5 20টা হওয়া উচিত, কিন্তু এই যে জেড স্কোয়ার এর লুপ যে ভাই দুটা, এই জন্য এই যে 1 2 3 4, এই যে 4 4 এ 16 17 18, এই জন্য মোট লুপ হচ্ছে 18টি। আর যদি শুধু বলতো ডি অরবিটালের লুপ কয়টি, তাহলে 4টি। তাহলে কয়টি হতো ভাই বলো তো? 4টি। ওকে, আসলে হওয়া উচিত ছিল 20টি,
কিন্তু জেড স্কোয়ারের লুপ যে ভাইয়া দুইটা, এই জন্য মোট হলো 18টি। আমি দেখাচ্ছি তোমাদের এমসিকিউ, দাঁড়াও ভাই একটু। আচ্ছা এখানেই আছে, হ্যাঁ একটু দেখো কিভাবে কোশ্চেন দিয়েছে। সম্ভবত 384 নাম্বার এমসিকিউ হতে পারে, আমি শিওর না, একটু দেখে নিই। প্রচুর এমসিকিউ তো, তোমরা তো হেল্পও করো না। হলো না, এটা 14-15 সেশনের কোন একটা জায়গায় এসছে, একটু দাঁড়াও ভাইয়া। এই যে পেয়েছি, ও 334-84 বলছিলাম, তাই তো কাছাকাছি আছে আর কি। ডি অরবিটালের লুপ থাকে কয়টি দেখো। ও আচ্ছা বানান না, লয় রস্যু ব দিল সমস্যা না, লয় কা ব দিল এল উ বি, সহজ কথা, এগুলো ইংরেজি শব্দ বা বানান হচ্ছে এল উ বি, লুপ লোপ যাই উচ্চারণ করো না কেন কোনো অসুবিধা নাই। ডি অরবিটালের লুপ থাকে কয়টি বলো দেখি, 1টি 2টি 3টি না 4টি? কয়টি? 4টি। ডি হবে, যদি বলতো পি অরবিটালে কয়টি? 2টি। ওকে ক্লিয়ার? সমস্যা নাই, আমরা সময় পেলে এগুলো আবার অফলাইনে করবো তো ভাই। আসলে অফলাইনের মতো তো আর কখনোই অনলাইনের 100% ফ্লেভার পাওয়া যায় না। তারপরও সময়টাকে তোমাদের কাজে লাগানোর জন্য আমাদের এই পরিশ্রমটুকু করা ভাইয়া, আমরা তো এগুলো বুঝি। তাহলে স্ট্রাকচার, আমার বিশ্বাস তোমাদের স্ট্রাকচার নিয়ে আর কারো কোনো প্রবলেম হবে না। লুপ কয়টা বুঝতে পেরেছ। আর এই যে ভাইয়া, এই যে নোডাল যে বিন্দু আছে, এইটাকে বেস করলে কিন্তু আমরা 2টা করে তল পাবো। কেন ভাইয়া বলো তো? এই যে মোট লুপ থাকে কয়টা? 1টা। তাহলে এইটাকে এটা বাদ দিলে বাকি 2টার জন্য একটা, আবার এই অঞ্চল আছে, এইটাকে বাদ দিলে বাকি 2 অক্ষ বরাবর হবে আর একটা তল। অর্থাৎ ডি অরবিটালের প্রত্যেকটা ডি অরবিটালের জন্য কিন্তু নোডাল তল হবে কয়টা? 2টা। কেন একটু আগে পড়ালাম না? এস এর ক্ষেত্রে এল এর মান 0, তাই কোনো নোডাল তল নাই। পি এর ক্ষেত্রে এল এর মান 1, তাই নোডাল তল একটা। ডি এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে 2, তাই নোডাল তল 2টা। কেন 2টা হবে? কারণটা হলো ভাই এই যে এই অক্ষ বরাবর যদি আমাদের ইলেকট্রন থাকে, তাহলে বাকি 2টো অক্ষ বরাবর যদি আমরা একটা তল বিবেচনা করি, তাহলে একটা পাবো নোডাল তল, আর এই অক্ষর বরাবর ইলেকট্রন থাকলে বাকি 2টার জন্য পাবো আরেকটা তল। অর্থাৎ এই কারণে ডি অরবিটালের প্রত্যেকটা ডি অরবিটালের জন্য নোডাল তলের সংখ্যা হবে 2টা করে। তাহলে এস অরবিটালে নোডাল তল নাই, পি অরবিটালে নোডাল তল একটা, ডি অরবিটালে নোডাল তল হচ্ছে 2টা। ওকে, এখন কথা হচ্ছে দেখো ভাই, একটু বলতেছিলাম ভুলে গেলাম, দেখছো? কথা বলতে বলতে কথা ভুলে গেলে প্রবলেম। এটা বলতে চাইলাম, আচ্ছা দেখ মনে পড়লে বলবো। এখন তোমরা আমাকে বলো যে আচ্ছা মনে পড়ছে, এস অরবিটালের স্ট্রাকচারটা খুবই জটিল, এই জন্য স্ট্রাকচারটা বেশিরভাগ বইয়ে তোমাদের নাই, পরীক্ষাতে দেয়ও না আসলে। তাই তোমরা মোটামুটি এই 3টা অরবিটালের স্ট্রাকচারই পড়বা, এস পি এবং ডি। এস পি এবং ডি, এই যে 3টা অরবিটাল স্ট্রাকচার আমি আঁকালাম, আর স্ট্রাকচার পড়তে গিয়ে লুপ, নোড, নোডাল তল, নোডাল বিন্দু, নোডাল অঞ্চল, এই যে জিনিসগুলো আসলো, এর মধ্যে কোনোটাতে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা? ও আচ্ছা, আঁকাই দেবো বলছো ভাই, মানে এগুলো একটু আঁকানো কঠিন ভাই। হ্যাঁ, দ্বিমাত্রিক তল আঁকাচ্ছি তো, তাহলে এইটা যদি হয় তাহলে তুমি এই বরাবর একটা তল চিন্তা করতে পারো, এটাকে বেস করে। আবার এইটাকে বেস করে তুমি কি করতে পারো, এই যে দেখো ঝামেলা হয় বুঝছো, এই বরাবর আরেকটা তল তুমি চিন্তা করতে পারো। এই যে দেখো হিজিবিজি মনে হচ্ছে, ঠিক আছে? মানে দ্বিমাত্রিক মানে তলে না ত্রিমাত্রিক চিত্রগুলো আঁকানো একটু কঠিন, ঠিক আছে? থ্যাংক ইউ, সবাই লিখেছো, কোনো প্রবলেম নাই। থ্যাংক ইউ সো মাচ। তাহলে তোমরা এগুলো দেখবা। আচ্ছা, আর আমাকে আমি দেখলাম যে তোমরা কিছু এমসিকিউ প্রবলেম বলেছো, এটা সলভ করে আমি আবার চলে যাব। আমি লিখে নিয়েছি এখানে। আর আমি অবশ্যই বলছি ভাই, তোমরা কিন্তু সবসময় প্রবলেমগুলো আগের দিন পোস্ট দিবা। ও আচ্ছা, কি রে, একজন আমাকে ইএসইউ আর ইএইচ, দেখো ইএসইউ নিয়ে কথা বলেছ। দেখো
এসআই এককে চার্জের একক হলো কুলম, আর সিজিএস এ চার্জের একক হলো ইএসইউ। 1 কুলম সমান এত ইএসইউ। তাহলে ধরো এত কুলম সমান কত ইএসইউ, এটাতে গুণ করলেই হয়ে যায়। কি মনে থাকবে? 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ। ওকে, এই যে এখানে স্ট্রাকচারগুলো কিভাবে আঁকানো আছে, এই যে এস, এই যে পি, এভাবে তোমাদের দেখার কোনো দরকার নাই, যেভাবে শেখালাম সেইভাবেই করবে। এখানে অক্ষগুলো ঠিক রাখা হয়েছে, তো স্ট্রাকচার চেঞ্জ করছে, ভেজাল কোনো দরকার নাই, যেভাবে শেখালাম সেইভাবেই তোমরা করবা। ওকে, এই যে এখানে লিখে দেওয়া আছে বোধহয়, দেখছো? কোন একটি অরবিটালের নোডাল তলের সংখ্যা সমান এল, এস অরবিটালের ক্ষেত্রে L0 সমান নোডাল তল 0। দেখছো ডি এর ক্ষেত্রে সব লেখা আছে, কিন্তু এগুলো একটু পড়ো, তোমাদের কাছে মূল বই আছে সেগুলো একটু পড়বা, তাহলেই দেখবা বেশ ভালো হয়ে গেছে। ওকে, আর একটা কাজ দেখি আমি তোমাদের ফার্স্ট ইয়ার যে টপিকগুলো তোমাদের সিলেবাস আছে, প্রয়োজনীয় ফার্স্ট ইয়ারে যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলো সেভ করে তোমাদের আবার গ্রুপে পোস্ট দিতে পারি, তাহলে তোমাদের ক্লাসগুলো একটু ডিটেলস দেখা হয়ে উঠবে, তাই না? আচ্ছা, আরেকজন কি যেন একটা ছবি দিয়েছো দেখলাম। ও হ্যাঁ, যে ভাইয়া আমরা জানি যে কোন একটা প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে আমরা চিত্র আঁকানোর সময় দেখা যায় যেটা এই কাজটা কেন করি, এটা নিউক্লিয়াস, এখানে ধরো প্রথম 2টা ইলেকট্রন দিলাম, তাই তো? তারপর কি 2 নম্বরে দিলাম 8টা, 3 নম্বরে কেন 8টা দিই? কারণ হচ্ছে ভাইয়া ইলেকট্রন বিন্যাসন করো 1s 2s 2p 3s 3p, এরপর তো 3d আসে না ভাই। কি কথা কি বুঝতে পেরেছো? এরপর কি আসবে? এই জন্য এইভাবে দেখানো হয় আসলে তোমাদের ইলেকট্রন ত্যাগ গ্রহণ সমান করার জন্য, ঠিক আছে? এই কারণে এইভাবে দেখানো হয়। ওকে, 166 পেজের 48 নাম্বারটা দেখলাম, 166 পেজের 48। এই যে N2 L1 M1 অরবিটালের প্রতীক কোনটি? এই যে একটু আগে যেটা বললাম ভাই, তাহলে N যখন 2 তাহলে 2 হবে, এরপর L যখন 1 তাহলে P হবে, M1 এই যে এখনই তো ভেজাল কি, ঠিক আছে? তো তোমরা একটা কাজ করো, ওই যে কাজল ব্রাদার্সের বইটার মতোই ফলো করো, সেটা হলো যে px হলে -1, py হলে 0, pz হলে 1, এটা চিন্তা করি। এটা বইয়ের এমসিকিউ, তো এগুলো প্রশ্ন কিন্তু ফাইনাল পরীক্ষাতে দেয়নি, এই জন্য আমরা 2p আসলে বলা কঠিন যে m এর মান 1 হলে এই তিনটার মধ্যে কোনটা আসলে হতে পারে, এভাবে প্রশ্নগুলো দিবে না বললেই চলে। তারপরও যদি কখনো দেয় তোমরা সিরিয়ালি চিন্তা করবা, -1 0 1, তার মানে px py pz, এভাবে বিবেচনা করবা, তাছাড়া অন্য কোনো বিকল্প আসলে পথ নাই। 67 পেজের 70, 167 পেজের 70 নাম্বার, 167 পেজের 70। আসলে কি শোনো, তোমরা অনেকে লিখেছো ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো দিলে অনেক উপকার হবে, তা বুঝি, এই জন্য তো বলি তোমাদের সময়ের 1 ফোঁটা অসময়ের 10 ফোঁটা, নাকি ভুল বললাম? সময়ের 1 ফোঁটা, ওই একই কথা। সময়ে 1 ফোঁটা দিলে যে কাজটা হয়, অসময়ে 10 ফোঁটা দিলেও সেই কাজটা আসলে হয় না। যেমন শোনো, ফার্স্ট ইয়ারে যে স্টুডেন্ট আমার কাছে পড়ছে, অনেকে ফোন দিচ্ছে বা অনেকে সেকেন্ড ইয়ারের পড়ানো শুরু করতে যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড ইয়ারে পড়া শুরু কর, ফার্স্ট ইয়ারে পড়াগুলো কে পড়বে? এগুলো কি তোমাদের 100% ক্লিয়ার হয়েছে? ভালোভাবে পড়ে রেখেছো? এই সময়গুলো পরবর্তীতে আর কখনো পাবা না। ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে থাকাকালীন সময়ে যে পরিমাণ সময় পায়, সেটা ওই লকডাউনে বন্ধ থেকুক আর যে কারণে হোক না কেন, এই সময় পরবর্তীতে আর কখনোই তুমি পাবা না। তাই যে ইয়ারে যখন থাকবা সেই ইয়ারে সেই সময়ে সেই কাজটা ক্লিয়ার করে নিতে হয়, তা না হলে কথাটা তো এমনি আসেনি যে সময়ে অনুসারে 1 ফোঁটা দিলে যে কাজটা হতো, অসময়ে 10 ফোঁটা দিলে সে কাজটা হয় না, সময়ের কাজটা সময়ে করতে হয়। যেমন আমার বিশ্বাস তোমরা এখন যারা খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করছো, তাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে ফার্স্ট ইয়ারে যদি আরেকটু ভালো করে পড়ালেখা করতাম আর একটু সুবিধা হতো, বিষয়গুলো পড়ে যখন এনজয় করছো যে এত মজার জিনিস কেন পড়ি নাই, ওই যে বললাম এখন তো তোমাকে এখন ওই আফসোসই করতে হবে। তাই এখন যতটুকু টাইম পাচ্ছ সেইটাকে কাজে লাগাও ভাইয়া।
ওকে, তোমরা অনেকে পিডিএফ চেয়েছো বইয়ের, আমি দিয়ে দেবো না, অসুবিধা নাই। 67 পেজের 70, তাই না? এই যে একই ঘটনা ভাইয়া, একই ঘটনা, ঠিক আছে? যে ডিএক্স ওয়াই অরবিটালের ক্ষেত্রে ঠিক আছে এন এর মান 2, এটা তো আগেই বাদ, এটা ঠিক আছে, কিন্তু দেখ এটা সুন্দর, কোনটা হতে পারে, তাই না? N4 L2 M0 অবশ্য হতে পারে, আর N4 L2 M+2 হতে পারে, অসুবিধা নাই, ঠিক আছে? এটা সুন্দর, দেখো এমসিকিউটা সুন্দর, কিন্তু সি নাম্বার 2 এবং 3 এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এন এর মান যেহেতু দেখো 4D, তার মানে এন এর মান 4, এটা এন এর মান, এটা ডিএল এর মান কত 2, আর -2 -1 0 1 2 সবই হতে পারে। আরে পলির বর্জন নীতিতে যাই, তাহলে দেখবা বিষয়টা আরো কত মজাদার। পলির বর্জন নীতিতে যাবো তখন আরো বেশি মজার। হ্যাঁ আমি জানি পারুল সরকার, আমি দেখেছি ভাই এগুলো। তালাবিন কবির কি লিখছো ভাইয়া? তাদের চাহিদার আর শেষ নাই, কি লিখছো? ভাবে যে শেষ করতে পারলেই জান বাঁচে, বাট সবকিছু ঠিকভাবে শেষ করতে হয়। ওকে ভাই, হ্যাঁ ঠিকই বলেছো। পারুল সরকার, হাজারি স্যারের বই আছে, আবার আরেক বই আরেকভাবে ধরা আছে, আমি বললাম তো এগুলো আমি দেখেছি। ওকে, 169 পেজের 85, 169 নাম্বার পেজের 85, পরমাণুর বোর মডেলের তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথে পরিধি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যের 3 গুণ। অবশ্যই অবশ্যই গতদিন ক্লাসে করেছি আমি এটা, 2πr = n ল্যামডা, ঠিক আছে? এনটা হচ্ছে যত নম্বর শক্তি স্তর থাকবে তরঙ্গ দৈর্ঘ্যের তত গুণ, গতদিন বলে দিছি টেকনিক। তার মানে পরিধি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যের 3 গুণ হবে, সঠিক এটা, 2πr = n ল্যামডা, গতদিন ক্লাসে করিয়েছি। আচ্ছা, দ্বিতীয় কক্ষপথের চেয়ে ওই কক্ষপথের শক্তি কম হবে? কখনোই না। দ্বিতীয় কক্ষপথের চেয়ে কি তৃতীয় কক্ষপথের শক্তি কম হয়? নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হয় তার শক্তির মান তত বেশি হয়। তার মানে দ্বিতীয় কক্ষপথের চেয়ে ওই কক্ষপথের শক্তি কম, এটা মিথ্যা। ও তখন উদ্দীপিত হাইড্রোজেন পরমাণুর বেলায় লাইম্যান সিরিজ বর্ণালী দিবে, তখন উদ্দীপিত হাইড্রোজেন পরমাণুর বেলায় লাইম্যান সিরিজ বর্ণালী তো দিতেই পারে। বা তৃতীয় কক্ষপথ থেকে ইলেকট্রনকে তোমার প্রথম কক্ষপথে আসতে পারে না? অবশ্যই পারে। তার মানে লাইম্যান সিরিজে বর্ণালী দেবে, ঠিকই আছে, এটা 1 এবং 3। 85 নাম্বারটা কে জিজ্ঞেস করছে আমার খেয়াল নেই ভাইয়া, প্লিজ একটু বলো আমাকে, একটু বলো যে জিজ্ঞেস করেছো ক্লিয়ার কিনা, বলো এটা ক্লিয়ার কিনা। উত্তর 1 এবং 3 হবে। 85 নাম্বার উত্তর 1 এবং 3 হবে, এটা ক্লিয়ার কিনা? 171 পেজের 104, 171 পেজের 104, অক্সিজেনে 8টি ইলেকট্রন আছে, নিচের কোন তথ্য বা তথ্যসমূহ অক্সিজেনের ইলেকট্রনের শক্তি স্তরের জন্য সত্য? অক্সিজেনে 8টি ইলেকট্রন আছে, নিচের কোন তথ্য বা তথ্যসমূহ অক্সিজেনের ইলেকট্রনের শক্তি স্তরের জন্য সত্য? 1s শক্তি স্তরের প্রথম ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান, অবশ্যই এটা সঠিক। যদিও এটা আমি এখনো তোমাদের করাইনি, পলির বর্জন নীতি করানোর সময় এটা করাবো, যে কোনো একটা পরমাণুর 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই 1 হতে পারে না, ঠিক আছে? ওটা আমি অবশ্যই করাবো। অক্সিজেনের প্রোটন সংখ্যা, মানে তখন আমরা যে কোনো একটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কি করে বের করতে হয় সেটা আমি দেখাবো। অক্সিজেনের প্রোটন সংখ্যা 8, নির্দিষ্ট হলো নিউট্রন 8, অবশ্যই এটা সঠিক। 2 নম্বরটাও সঠিক, কারণ প্রোটন সংখ্যা নির্দিষ্ট হলেও নিউট্রন সংখ্যা নির্দিষ্ট হয় না, আর এই নিউট্রন সংখ্যা ভিন্ন হয় জন্য তো আইসোটোপ তৈরি হয়। তার মানে 2 নম্বরটাও সঠিক। চতুর্থ কোয়ান্টাম সংখ্যা S, চৌম্বক কোয়ান্টাম, চতুর্থ কোয়ান্টাম S চৌম্বক ক্ষেত্রে ইলেকট্রনের চৌম্বক ভ্রামক নির্দেশ করে। চতুর্থ কোয়ান্টাম সংখ্যা S চৌম্বক ক্ষেত্রে ইলেকট্রনের, হ্যাঁ ঠিক আছে তো, ইলেকট্রন এটা 1 2 3 তিনটাই হবে। 104 নাম্বার তিনটাই হবে। ও উত্তর ভুল আছে, হ্যাঁ সরি ভাই, এটা উত্তর ভুল আছে, এটার উত্তর ভুল আছে, এটার উত্তর হবে ডি। থ্যাংক ইউ, তোমরা অবশ্যই উত্তর ডি লিখছো, থ্যাংক ইউ সো মাচ, সবাই উত্তর ডি লিখেছ, তোমরা অনেক ভালো বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। 173 পেজের 120, হ্যাঁ ঠিক আছে, উত্তর ডি হবে ভাই, আনসার ভুল আছে। 173 পেজের 120,
হাইড্রোজেন বর্ণালীতে প্রাপ্ত রেখাগুলো সম্পর্কে নিচের কোনটি সঠিক? শোনো, তোমরা তো ক্লাসে উপস্থিতি কম, 170-71 জনে নেমে এসছে। আমি আবারও বলছি, আমরা যখন অফলাইন শুরু করব তখন এই যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে অনলাইনে, এটা কিন্তু আমরা সবার শেষে শুরু করব। সময় পেলে আবার পড়বো, সময় না পেলে কিন্তু আর পড়বো না। সুতরাং ওই যে মনে করে দিলাম সময়ের 1 পর, অসময়ের 10 পর। এখন প্রবলেম হলে সলভ করতে পারবা, তখন গিয়ে যখন দেখবা সময় পাচ্ছ না, ভাইয়া অফলাইনে আর এগুলো দেখাচ্ছেও না, তখন মজাটা বুঝতে পারবা কেমন লাগে। ওকে, এই যে দেখছো না ভাই, মেডিকেল রেজাল্ট হওয়ার পর অনেকে রিয়েলাইজ করছে, আবার সামনে আরও অ্যাডমিশন টেস্টে একটা করে রেজাল্ট হবে আর একটা করে রিয়েলাইজ করবা। আমি তো বারবার বলি, রিয়ালিটি এমন একটা জিনিস, এক সময় না এক সময় তুমি রিয়েলাইজ করবাই, কিন্তু প্রবলেম হচ্ছে যখন রিয়েলাইজ করবা তখন করার কিছু থাকবে না, এটাই প্রবলেম। হাইড্রোজেন বর্ণালীতে প্রাপ্ত রেখাগুলো সম্পর্কে নিচের কোনটি সঠিক? উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের দিকে রেখাগুলো পরস্পর মিশে যায়। আচ্ছা, আমরা কি জানি দেখো তো ভাইয়া, একটু চিন্তা করো। নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হয়, নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হয় তার শক্তির মান তত বেশি হয়, কিন্তু শক্তির পার্থক্য তত কম হয়। তার মানে যত দূরের দিকে যাবা তুমি, তাদের শক্তির মান বেশি হবে কিন্তু পার্থক্য কম হবে। পার্থক্য কম হবে মানে তো আসলে প্রায় মিশে যাবে। ধরো প্রথমটা পার্থক্য মনে করো শক্তি 4, তারপর 3, 2, 1, 0.75, 0.5, 0.25, 0.20, 0.18, এভাবে কি হবে? একদম মিশে যাবে। তার মানে উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের দিকে রেখাগুলো পরস্পর মিশে? অবশ্যই না। উচ্চ তরঙ্গ দৈর্ঘ্য মানে শক্তি কম। এই তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে কি শক্তি কম? তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে কি? c/λ। তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে কি? শক্তি কম। কম শক্তির দিকে পরস্পর মিশে না, মিশে কোনগুলো? বেশি শক্তির দিকে। কোন শক্তির দিকে? যত দূরের অরবিট হয়। তাহলে নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের দিকে রেখাগুলো পরস্পর মিশে, সঠিক, এটাই সঠিক। নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের দিকে রেখাগুলো মিশে যায়, কারণ তরঙ্গ দৈর্ঘ্য কম হলে শক্তির মান বেশি হবে। আর শক্তির মান বেশি কোন অরবিটগুলোর ক্ষেত্রে হয়? দূরের অরবিটগুলোর ক্ষেত্রে হয়, এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্যগুলো খুবই কাছাকাছি হয়, ফলে প্রায় মিশে যায়। উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের দিকে বেগুনি বর্ণ পাওয়া যায় না। উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের দিকে তো আসলে বেগুনি বর্ণ পাওয়া যায়, বেগুনি বর্ণ তো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। আর নিম্ন তরঙ্গ দৈর্ঘ্য লাল, এই লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। দৃশ্যমান আলোর মধ্যে লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, আর এই বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তাহলে এই দুটাও ভুল, সঠিক হচ্ছে বি নাম্বার। কি ক্লিয়ার? যে নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের দিকে রেখাগুলো পরস্পর মিশে যাবে, কারণ নিম্ন তরঙ্গ দৈর্ঘ্য মানে শক্তি বেশি। আর শক্তি বেশি কোন কাদের ক্ষেত্রে হয়? যত দূরের দিকে যাবা তুমি, আর যত দূরে অরবিট হয় শক্তির পার্থক্য তত কম হয়। আর কম হয় মানে কি? একদম প্রায় মিশে যাবে, পার্থক্য মেজারমেন্টই করা যাবে না। তাহলে বি নাম্বারটা সঠিক। এই খুব ভালো এমসিকিউ, 120 নাম্বারটা। কোন বইয়ের এমসিকিউ এটা? অনেক ভালো এমসিকিউ। এটা হচ্ছে সুভাষচন্দ্র পাল স্যার। আচ্ছা, স্যারের ক্লাস আমরা করেছি, রাজশাহী ইউনিভার্সিটি টিচার উনি। হ্যাঁ, ওনার ক্লাস, উনি অর্গানিক কেমিস্ট্রি মেনলি পড়াতেন আমাদের, সুভাষচন্দ্র পাল স্যার। তো তোমাদের ক্লাসে ধরে আমি বলতাম যে পাল স্যারের বইয়ে দেখো, তোমরা হাসতা কিন্তু। হ্যাঁ, পাল স্যার, আমরা পাল স্যারই বলতাম আর কি স্যারকে। সুভাষচন্দ্র পাল তো পাল স্যার বলতাম। ওকে, খুব ভালো এমসিকিউ। এই প্রবলেমগুলো তোমরা মোটামুটি আমাকে দেখিয়েছিলা, আমি সেগুলো তোমাদের সলভ করলাম। এখন আমরা চলে যাব ইলেকট্রন বিন্যাসে। ইলেকট্রন বিন্যাস, আজকে যেহেতু সময় কম, আমরা আহ্বায়ক নীতিটাই শুধুমাত্র দেখব। ওকে, আহ্বায়ক নীতি দেখব। ইলেকট্রন বিন্যাসের আহ্বায়ক নীতি তোমরা বোধহয় এটা জানো যে আহ্বায়ক নীতিটা কি। আহ্বায়ক এটা কিন্তু কোনো বিজ্ঞানীর নাম না ভাই, বুঝছো? এটা একটা জার্মান শব্দ, যার ইংরেজি অর্থ হচ্ছে বিল্ডিং আপ, মানে উচ্চ ক্রম। অর্থাৎ আগে সবসময় আমি যদি 5 তলায় উঠতে যাই, আগে 1 তলায়, তারপর 2 তলা, 3 তলা, এইভাবেই আসলে উপরের দিকে যেতে হবে। তা আহ্বায়ক নীতি হচ্ছে এটাই, যে অরবিটালগুলোর কোন অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে আর কোন অরবিটাল ইলেকট্রন পরে প্রবেশ করবে, যে অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, কোন অরবিটালের শক্তি কম, কোন অরবিটালের শক্তি বেশি, এটা আমরা কিভাবে মেজারমেন্ট করব, সেটা আমরা n+l এর মান থেকে নির্ণয় করি। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যে যোগফল, সেখান থেকে আমরা তাদের শক্তির মানটা নির্ণয় করি। অনেক সময় খ নাম্বার প্রশ্নে দেয় আহ্বায়ক নীতিকে n+l এর নীতি বলা হয় কেন? আহ্বায়ক নীতিকে n+l এর নীতি বলা হয় কেন? কারণ আহ্বায়ক নীতি অনুসারে আমরা জানি বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো তাদের শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে, এবং এই শক্তির মানটা আমরা যেহেতু নির্ণয় করি n+l এর মান থেকে, তাই আহ্বায়ক নীতিকে আমরা n+l এর নীতি বলে থাকি। তো আমার ধারণা এই যে ইলেকট্রন কোথায় আগে যাবে কোথায় পরে যাবে, এগুলো নিয়ে আমার মনে হয় তোমাদের কোনো প্রবলেম নাই, যে n+l এর মান যার কম তার শক্তি কম,
আর যার শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে, এই কারণে যে আমরা সবসময় জানি নিম্ন শক্তি স্তরের স্থিতিশীলতা বেশি, আর মহাবিশ্বে সবাই স্থিতিশীল হতে চায়, তাই যে অরবিটালের শক্তি কম ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করতে চায়। তো n প্লাস l এর মান যদি সমান হয় তাহলে যার n এর মান কম তার শক্তির মানটা কম হয়, এগুলো বোধহয় তোমরা জানো, ঠিক আছে? তো জাস্ট আমি পুরো সিরিজটা তোমাদের লিখে দিচ্ছি, সিরিজটা তোমাদের মনে রাখতে হবে, এবং এটা মনে রাখার জন্য একটা চমৎকার টেকনিক আছে না, ওই যে শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো, ডিপিএস খোলো ফের ডিপিএস ফের ডিপিএস, এটা মনে রাখলে তোমাদের মোটামুটি কমপ্লিট। অনেক অবশ্যই যে ওয়ান এস্ট এভাবে দাগায় দাগায় করো, যেভাবে খুশি করো, নাম তোমার সিরিজটা মনে রাখতে পারলেই হলো। তুমি ওই n প্লাস l এর মান যোগ করে সিরিজ বের করবা, তারপর ইলেকট্রন বিন্যাস করবা, জান পানি হয়ে যাবে একদম। অতএব সিরিজটা মনে রাখতে হবে। দেখো যেখানে শোনো সেখানে এস, শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো, ডিপিএস খোলো, ডিপিএস মানে তো বোঝো ব্যাংকে যেটা সেভিংস করা হয় আর কি, ডিপিএস খোলো, খোলোতে কিছু না, আসলে আমরা বাক্যের সুবিধাতে নিয়ে এসেছি। এবং একটা ব্যাপার নিশ্চয়ই খেয়াল করছো, সব শব্দগুলা কিন্তু আমরা দুইবার বলছি। দেখো শোনো শোনো, প্রিয়া শোনো দুইবার, ডিপিএস খোলো, তাহলে ডিপিএস দুইবার খোলা লাগবে, ডিপিএস খোলো। তোমরা জানো একবার দুইবার ডিপিএস করলে কিন্তু তুমি প্রিয়াকে রাখতে পারবা না, কি তো পারবা? প্রিয়ার জন্য অসংখ্য ডিপিএস দরকার। তাই ফের মানে কি আবার, ফের ডিপিএস ফের ডিপিএস, এই মোটামুটি আমাদের সিরিজটা কমপ্লিট। এবার খালি এস পি ডিএফ দিলে তো হবে না, সামনের সংখ্যাগুলো বসাতে হবে। তাহলে এস এর ক্ষেত্রে 1, তাহলে এটা 1s হলে পরেরটা 2s। এবার পি আসছে, তো 1p তো সম্ভব না, এই 1p অরবিটালকে সম্ভব, পি এর শুরুতে 2 দিয়ে, তাই এটা 2p দিয়ে শুরু হবে। তাহলে এইটা আবার এস পাইছে, তাহলে এটা 2s হলে এটা কি হবে 3s, এটা 2p হলে পরেরটা কি হবে 3p, এটা 3s হলে পরের s কি হবে 4s। এবার ডি পাইছি, নতুন অরবিটাল আসছে আমার। 1d কি সম্ভব, 2d কি সম্ভব, সম্ভব কোথায় থেকে? 3d থেকে, তাই ডি শুরু 3 থেকে 3d। আবার পি পেয়েছে, আগের পি কত ছিল 3, তাহলে এটা 4p। আগের এস কত ছিল 4, তাহলে এটা 5s। আগের ডি কত ছিল 3, তাহলে এটা 4। আগের পি কত ছিল 4, তাহলে এটা 5। আগের এস কত ছিল 5, তাহলে এটা 6। এবার এফ এসছে, নতুন অরবিটাল। 1f কি সম্ভব, সম্ভব না। 2f সম্ভব, সম্ভব না। 3f সম্ভব, সম্ভব না। 4f থেকে শুরু, তাহলে 4, ওই সিরিয়ালে বসায় দাও না, 5 6 7, এত নাটক আর করলাম না, অলরেডি বুঝে গেছে বোধ হয়। তাহলে এটা 4f হলে এটা 5f, 5 6 7 8, এই সিরিজটা মনে রাখবা। এই সিরিজ লিখার ক্ষেত্রে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো? আচ্ছা, নাফিজা নাভার নাফি তোমাকে জিজ্ঞেস করছে, তোহা চৌধুরী ভাইয়া আপনি কয়টা ডিপিএস খুলেছেন? এগুলা তো গোপন কথা, না শোনাই ভালো, তাই না? প্লিজ একটু, হ্যাঁ সবাই বোধহয় বুঝতে পেরেছ, এইটুকু তো ক্লিয়ার না? 9 থেকে পড়ছে শ্রাবণী, থ্যাংক ইউ। ওকে ওকে, সবাই ক্লিয়ার লিখেছ। আচ্ছা, এইবার আমরা ইলেকট্রন বিন্যাস করব। তো তোমরা একটা ব্যাপার খেয়াল করবা, ফাইনাল পরীক্ষাতে হয়তোবা মাঝে মধ্যে দু একটা সাধারণ ইলেকট্রন বিন্যাস দেয়, তবে দেয় না বললেই চলে। ফাইনাল পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্ট তো সাধারণ ইলেকট্রন বিন্যাস দেয় না, সাধারণত ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেয় এবং আয়নের ইলেকট্রন বিন্যাসগুলো দেয়, এটা মাথায় রাখবা। আমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা এবং বিশেষ করে ফাইনাল পরীক্ষা তবু মাঝে মধ্যে দেয়, অ্যাডমিশন টেস্টে কিন্তু সব সময় ব্যতিক্রমগুলোই দেয় অথবা আয়নের গুলো দিবে। তাই আমরা এখন আসলে সাধারণ ইলেকট্রন বিন্যাসগুলো চিন্তা না করে ব্যতিক্রমগুলো চিন্তা করব। ওকে, ওগুলোই পরীক্ষায় দিবে তোমাদের, আর আয়নের গুলো করব, সাধারণগুলো আমরা আসলে করব না, ব্যতিক্রম এবং আয়নের গুলো করব। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, ব্যতিক্রম অনেকগুলো আছে, আমি সাধারণত তোমাদের 11টা করাই, যারা আমার কাছে ফার্স্ট ইয়ার কোর্সে জানো, এই 11টায় যুগ ধরে করায়। অ্যাডমিশন টেস্টে আমি দেখেছি পোলাপানে 11টার মধ্যেই কিন্তু কমন পায়। ওকে, একটু দেখো তোমরা এখন ভাইয়া। তো প্রথমেই 5টা ব্যতিক্রম তোমরা সবাই জানো, সেটা হলো ক্রোমিয়াম। ক্রোমিয়াম যদি ব্যতিক্রম হয় তাহলে একই গ্রুপের মৌল
মলিবডেনাম, এরও একই অবস্থা হবে 42। আর কপারের ব্যাপারটা তোমরা সবাই জানো, তাহলে কপারের যদি এই অবস্থা হয় তাহলে সিলভার একই গ্রুপের মৌল, একই গোয়ালের গরু, 47। ওই যে কোথায় আজ আমি, মনে রাখার উপায়, কোথায় আজ আমি, ইউ গোল্ড 79। মানে ক্রোমিয়ামের যা হয় ওই যে 4 থাকলে 5 আমি দেখাচ্ছি, দাঁড়াও। আর কপারে যেমন 9 থেকে 10 হয়, তাহলে এই 3টা, এই 5টা তোমাদের সবার জানা আছে, ঠিক আছে। তাহলে 11টার মধ্যে তো 5টা পড়া হয়েই গেল, 11টার মধ্যে আমাদের 5টা কিন্তু পড়া হয়ে গেল। দেখো তো ক্রোমিয়াম, তাই না, 24। আমরা একটা কাজ করব, এই যে 1s 2s 2p এত বড় লিখবো না, অর্থাৎ আমরা যখন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করব, ওই মৌলের যে পারমাণবিক সংখ্যা তার আগের যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে সেই নিষ্ক্রিয় গ্যাসটা আমরা দিয়ে নিব, দিয়ে তারপর থেকে আমরা শুরু করব। তোমরা হয়তো অনেকে আমাকে বলবে, কেন ভাই আমি প্রথম থেকে যদি 1s 2s দিই কোনো সমস্যা আছে? না, ব্রডের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু এমসিকিউ এ কিন্তু ওভাবে অপশন দেয় না ভাই। এমসিকিউ এ কিন্তু সবসময় কি করে জানো, নিষ্ক্রিয় গ্যাস দিয়েই দেয়। তো ওইভাবে বুঝতে না পারলে তো প্রবলেম। তাহলে আমাদের এর জন্য কি করতে হবে, আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলোর যে পারমাণবিক সংখ্যা সে জানা থাকতে হবে। হ্যাঁ না আর করিম যাবে রমনা, এই তো মোটামুটি, তাই না? হেনা আর করিম যাবে রমনা। তাহলে হিলিয়াম 2 10 18 36 54 86, ওই যে 2 8 8 8 10, ওই যে ম্যাজিক নাম্বারগুলো যোগ করলেই হয়। তাহলে আমাদের এখানে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে বলছে, ক্রোমিয়ামের 24। তাহলে ক্রোমিয়ামের আগে কোন নিষ্ক্রিয় গ্যাস আছে? 18। ক্রোমিয়ামের আগে কোন নিষ্ক্রিয় গ্যাসটা আছে? এই যে 18। তাহলে আমি আর্গনটা আগে দিয়ে নিলাম, আর্গন পর্যন্ত আমি আর ইলেকট্রন বিন্যাস করবো না। এখন পোলাপান আমার বলে যে আর্গন দিলাম মানলাম, কিন্তু আর্গন কোন পর্যায় পর্যন্ত, কত পর্যন্ত আর্গন কি করে বুঝবো আমরা? তাহলে খেয়াল করতে ভাই, আর্গন কোন পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস? 1 2 3, 3 নাম্বার পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস। তার মানে যে নিষ্ক্রিয় গ্যাসটা যত পর্যায়ের বুঝবা তত পি পর্যন্ত দেওয়া আমার হয়ে গেছে। তার মানে আর্গনের পারমাণবিক সংখ্যা 18, তার মানে 18 ওইটা হলো তৃতীয় পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস। তার মানে 3p পর্যন্ত আমার আর ইলেকট্রন বিন্যাস করা লাগবে না, মানে 3p পর্যন্ত এই আর্গন আসলে। এরপর কথা হবে 4s2, এরপর কি আছে 4s2, তাহলে 18 2 20, তারপর 3d4 24, এটাই হওয়া উচিত। কিন্তু তোমরা জানো যে অর্ধপূর্ণ আর পূর্ণ অরবিটালগুলো বেশি স্থিতিশীল হওয়ার কারণে এখান থেকে ইলেকট্রনটা নিয়ে এটা কি হয় 1, এটা হয় 5। তাহলে কপার মলিবডেনামটা করি, দাঁড়াও, মলিবডেনাম 24, খালি ডিজিট উল্টা পাল্টা করে দাও, তাহলে 42 হয়ে গেল। তাহলে 42 কোন নিষ্ক্রিয় গ্যাস আছে? ক্রিপ্টন 36। 42 কোনটা আছে? 36। তাহলে ক্রিপ্টন, ক্রিপ্টন হলো চতুর্থ পর্যায়ের নিষ্ক্রিয় গ্যাস, 1 2 3 4, তার মানে 4p6 পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত দেওয়া লাগবে না আমার। এরপর 5s2 4d4, এটা হওয়া উচিত। এই যে 36 আর 2 38 আর 4 42, কিন্তু কি হবে? এটা হবে 1, এটা হবে 5। ওকে, আমার বিশ্বাস একইভাবে তোমরা কপার করতে পারবা, আর কপার করতে পারলে সিলভার গোল্ডও পারবা। এইভাবে নিষ্ক্রিয় গ্যাস দিয়ে করার ব্যাপারটা কারো প্রবলেম আছে কিনা একটু বলো তো ভাই আমাকে। এইভাবে যে নিষ্ক্রিয় গ্যাস লিখে আমরা করলাম, এইগুলোতে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো প্লিজ, একটু বলো ভাইয়া। প্রবলেম থাকলে একটু বলো, অথবা ক্লিয়ার লিখো, তাহলে আমি একটু উৎসাহিত হব। ওকে, আমি তো বারবার বলি তোমাদের চোখগুলোতে আমি দেখতে পাচ্ছি না যে বুঝতে পারবো যে বুঝতে পেরেছো কিনা। ওকে, থ্যাংক ইউ। শ্রাবণী, আব্দুল, কেউ লিখছিল অবশ্যই, তাহমিদুল ইসলাম অমি, অবশ্যই ভাইয়া ফাইনাল পরীক্ষা তো এভাবেই লিখবা, তো তোমরা নিষ্ক্রিয় গ্যাস দিয়ে লিখবা, তোমরা অবশ্যই লিখবা, এভাবেই লিখবা, ঠিক আছে? আচ্ছা, অমি তো আমার কাছে ফার্স্ট ইয়ার পড়ছিলাম না ভাই, এগুলো তো বলেছিলাম তোমাদের। তাহলে আমাদের 5টা হয়ে গেল। এবার হচ্ছে আসসালামু আলাইকুম ভাই, বসেন। আচ্ছা, এবার একটু দেখো তো ভাই, নায়োবিয়াম 41 পর্যায় সারণীর সবচেয়ে বখাটে মৌল আমরা বলে থাকি এটা।
41 41 এটা আমি দেখাচ্ছি তোমাদের এমসিকিউ দিয়েছে। তাহলে 41 আগে কোন নিষ্ক্রিয় গ্যাস আছে? 36 ক্রিপ্টন। ক্রিপ্টন 36। এরপর তার মানে ক্রিপ্টন 36, তার মানে 4p পর্যন্ত হয়ে গেছে। তারপর 5s2 36 আর 2 38 তাই না? আর 4d কত 41 না 39 3, এটা হওয়া উচিত। কিন্তু এটাও অপশনে দেওয়া থাকবে। এবং অনেক সময় পোলাপান কি মনে করে জানো, যে আচ্ছা ভাইয়া তো বলেছিল সাধারণ মৌলগুলো দেওয়ার কথা না, তাহলে নিশ্চয়ই এটা সাধারণ না অসাধারণ। অনেকে করে কি এখানে 0 দেয়, এখানে 5 দেয়। এটা কতটা বখাটে দেখো ভাইয়া, যেখানে ডি অরবিটালে 4টা থাকলে আমরা 5টা বানাই, আর 9টা থাকলে 10টা বানাই, সেখানে এ 3কে 4 বানাই। কেন? এটার কোনো ব্যাখ্যা নাই। এটা তোমাকে মনে রাখতে হবে। অদ্ভুত ইলেকট্রন বিন্যাস। এটা হবে এইটা, নায়োবিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে এইটা। চিন্তা করো, মনে রাখার আর বিকল্প কিচ্ছু নাই। চিন্তা করছো, দেখছো কি ভয়াবহ ভাই এটা। এটা কিন্তু এরকম হবে, এটা একটু খেয়াল রাখবা তোমরা। দেখো আমি এমসিকিউ দেখাচ্ছি তোমাদের, একটু দেখো ভাইয়া। এই যে 95 নাম্বার এমসিকিউ দেখছো, রাজশাহী ইউনিভার্সিটি C1 ইউনিট 10-11 নায়োবিয়ামের অনুমোদিত ইলেকট্রন বিন্যাস কোনটি? নরমালি তোমরা যেটা চিন্তা করো, এই যে ক্রিপ্টন 4d3 5s, এটাই সবার আগে দেওয়া আছে। তারপর যারা বেশি বুঝে তাদেরটা দেখো 5s0 4d5, আর একদম সঠিকটা দেওয়া আছে গ নাম্বারে। দেখছো, কিছু করার নেই ভাইয়া, মনে রাখতে হবে এগুলো, ঠিক আছে? চিন্তা করো, যেখানে 4কে 5 বানানো হয়, সেখানে এখানে 3কে জোর করে 4 বানানো হলো কেন? এটার কোনো ব্যাখ্যা নাই। এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই জন্যই বললাম ভাইয়া তোমাদের যে মনে রাখার আসলে বিকল্প কিছু নাই। নায়োবিয়াম যেহেতু বখাটে, তাহলে এর বড় ভাই প্লাটিনাম, সেও তো বখাটে হবে, এটা স্বাভাবিক। 78, তাহলে 78-এর আগে কোন নিষ্ক্রিয় গ্যাস দেবো? জেনন 54 দিয়ে দিলাম। তাহলে 54 কত পর্যন্ত? 54 1 2 3 4 5 5p6 পর্যন্ত, এই পর্যন্ত 54। তারপর কি হবে? 6s2 54 আর 2 হলো 56। এরপর আছে 4f14 70, আর এরপর 5d8 78। তোমরা বোধহয় জানো ভাইয়া যে ইলেকট্রন বিন্যাস আসলে করতে গেলে এই ইলেকট্রন বিন্যাসের সময় প্রধান কোয়ান্টাম সমীকরণের সাথে সাজিয়ে লিখতে হয়। এটা লেখার নিয়ম কিন্তু, বুঝছো? এই যে জেনন, তারপর হচ্ছে কি 4f14 5d8 6s2, এটাই কিন্তু লেখার নিয়ম, সাজিয়ে লিখতে হয়। তো দেখো, যেখানে 9কে 10 বানানো হয়, সেখানে এখানে 8কে 9 বানানো হবে। এটাই হচ্ছে প্লাটিনামের ইলেকট্রন বিন্যাস। এটা হবে 1 আর এটা হবে 9। মনে রাখবা, প্লাটিনামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা। যেখানে 4d8 না হয় কি হবে? 5d8 না হয় কি হবে? 5d9, আর এসে 6s1 হবে। 6s1 আর 5d9। ক্লিয়ার কিনা ভাই বলো এটা? তাহলে দেখছো, তুমি যতই ভালো কেমিস্ট্রি বোঝো না কেন, এই বিষয়গুলো যদি তোমার খেয়াল না থাকে, তুমি কখনোই কিন্তু অ্যান্সার করতে পারবা না। তাই এগুলো অবশ্যই মনে রাখতে হবে। তাহলে কয়টা হলো? 5টা আর 2 7টা, তাই তো? ওকে, সাতটা। এবার হচ্ছে প্যালাডিয়াম 46। তাহলে ক্রিপ্টন বুঝতেই পারছো, ক্রিপ্টন 36, তার মানে ক্রিপ্টন চতুর্থ পর্যায় নিষ্ক্রিয় গ্যাস, 4p পর্যন্ত হয়ে গেছে। এরপর কি হবে? 5s2 38 আর 4d8, এ হলো 46, এ হলো 46। এটা হওয়া উচিত, বাট এটা হবে না। এখানে আবার 5s0 4d10, এইটা হবে। এমনি তোমাদের বলছি, রুমে গিয়ে আবার মনে করো না আরো তো ব্যতিক্রম আছে, আরো ব্যতিক্রম আছে, কিন্তু এতগুলা মনে রাখতে গেলে তোমার জান খারাপ হয়ে যাবে। তাই আমি যেগুলো দেখাচ্ছি এইগুলোই দেখবা শুধু। এই যে মাথায় থাকে যেন, সাজিয়ে লিখতে হয়, সাজিয়ে লিখতে হয় অবশ্যই। তোমরা এভাবে লিখবা, অবশ্যই সাজিয়ে লিখতে হয়, যেহেতু সেটা হলো 4d10
5s0। কি ক্লিয়ার? জুবায়ের হাসান লিখেছে এই জন্যই কেমিস্ট্রি পড়ি না, কেমিস্ট্রি না পড়লেও পারি না লিখছো। আচ্ছা আচ্ছা, একটু পড়তে হবে যে ভাই। তাহলে কয়টা হলো আমাদের? 8টা হলো, আর 3টা। আর কোন 3 পাবলিক দেখো একটু, আর কোন 3 পাবলিক একটু দেখো। একটা হলো ল্যান্থেনিয়াম 57। তাহলে 57 আগে কি হবে বলো তো? 54 হবে। জেনন 54 কোন পর্যায়ের? 1 2 3 4 5, পঞ্চম পর্যায়ের, মানে 5p4 তো হয়ে গেছে। এরপর 6s2 56, এরপর হওয়া উচিত ছিল 4f1। 54 55 56, তারপর কি 4f1? তা না হয় এটা 5 দিয়ে 1 হয়। এদিকে আমি বেইমান বলি তো। আর আগের গুলা নাই কোনো ব্লক চেঞ্জ হয় না, এটা তো ব্লকই চেঞ্জ। মানে ল্যান্থেনিয়াম হওয়া উচিত ছিল এফ ব্লক মৌল, কিন্তু সে ডি ব্লক মৌল। তোমরা জানো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা যে ব্লকে প্রবেশ করে সেটা সেই ব্লক মৌল। ল্যান্থেনিয়ামটা হচ্ছে আসলে এফ ব্লক মৌল হওয়া উচিত ছিল না, কারণ সর্বশেষ ইলেকট্রনটা এফে যাওয়ার কথা ছিল, 4f-এ যাওয়ার কথা ছিল, যাবে কোথায়? 5d-তে। এটা হচ্ছে ডি ব্লক মৌল। ওকে, এই একটা। আর অ্যাক্টিনাইট সিরিজের মধ্যে অ্যাক্টিনিয়াম 89, এখানে তাহলে কত হবে? রেডন 86। তার মানে রেডন হচ্ছে 1 2 3 4 5 6, ষষ্ঠ পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস। তার মানে 6p পর্যন্ত হয়ে গেছে আমার। এরপর কি আছে? 7s2 হওয়ার কথা ছিল 5f1, তা না হয়ে হবে 6d1। ল্যান্থেনিয়াম যদি হয়, অ্যাক্টিনিয়াম তো হবেই। ল্যান্থেনাইট সিরিজের ল্যান্থেনিয়াম ব্যতিক্রম, অ্যাক্টিনাইট সিরিজে শুধু অ্যাক্টিনিয়াম না, এর পরের মৌলটাও বখাটে। 90 থোরিয়াম, এই যে রেডন 7s2 হওয়ার কথা ছিল 5f2, তা না হয়ে হবে 6d2। অর্থাৎ এই 3 পাবলিক হওয়ার কথা ছিল ডি ব্লক মৌল, কিন্তু তার এফ ব্লক মৌল হওয়ার কথা ছিল, কিন্তু ডি ব্লক মৌল হয়েছে। তাই তোমাদের বইয়ের যে পর্যায় সারণীটা আছে সেখানে তোমরা দেখবা এই যে এরা সবাই এই কালার এরা সবাই কি ডি ব্লক না, আর এরা সবাই কি এফ ব্লক। তার মধ্যে 3টা মৌল দেখো, এই 3টা মৌল দেখো ডি ব্লক। এই 3টা মৌলের কালার কিন্তু এদের মতো, কারণ এই 3টা এফ ব্লক হওয়া উচিত ছিল, কিন্তু এরাও কিন্তু আসলে ডি ব্লক মৌল। কি ক্লিয়ার? এবং একটা এমসিকিউ দেখো, তোমরা বুঝতে পারবা, বুয়েটে দিয়েছে, এটা বুয়েট। নিচের কোনটি এফ ব্লক মৌল? একবার এমসিকিউ বুয়েটে এসছে, আমিও তো এখন খুঁজে পাচ্ছি না বোধহয়। তোমরা দেখো সেখানে কোনটি এফ ব্লক মৌল নয়, উত্তর হচ্ছে থোরিয়াম। একবার এমসি, এই যে পেয়েছি, এই যে নিম্নের কোনটি এফ ব্লক মৌল নয়? তুমি ধরো সেরিয়াম, থোরিয়াম, নেপচুনিয়াম, সামারিয়াম, এগুলো নাম ধরো জানো না, কিন্তু এটা তো বুঝতে পারলা থোরিয়ামটা এফ ব্লক হওয়া উচিত ছিল, কিন্তু এটা এফ ব্লক মৌল নয়, এটা ডি ব্লক মৌল। অ্যান্সার হচ্ছে থোরিয়াম। ক্লিয়ার ভাই? এই মোটামুটি আমরা ব্যতিক্রম মৌলগুলার ইলেকট্রন বিন্যাস করলাম। তোমরা অবশ্যই সামনে ক্লাসে একটু দেখে আসবা আয়নের ইলেকট্রন বিন্যাস, আয়ন আকারে Cu2+, Ap2+, এই আয়ন ইলেকট্রন বিন্যাস একটু দেখে আসবা, আমরা করব। আর একটা হলো হুন্ডের নীতি এবং পলির বর্জন নীতি, এই দুটা নীতিও খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে পোলাপান প্রায় ভুল করে অনেক কিছু আছে, হুন্ডের নীতি এবং পলির বর্জন নীতি। তাহলে আগামী দিন আমরা 3টা টপিকস পড়বো, আয়নের ইলেকট্রন বিন্যাস, হুন্ডের নীতি এবং পলির বর্জন নীতি। আশা করি সবাই নিয়মিত লাইভ ক্লাসগুলো করবা। সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।